জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামীকাল। শহীদদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরুর। বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্যের জবাব দিতে সরকার সচেষ্ট, সবার সঙ্গে সুসম্পর্কের নীতিতে চলার প্রতিশ্রুতি উপদেষ্টাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর রচিত হবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে রাজধানীতে জুলাই প্রোক্লেমেশন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও সমন্বয়করা। বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে এই ঘোষণাপত্র তাদের জন্য নির্দেশক হয়ে থাকবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক জোট বা সংগঠন হবে না, তবে দেশ ও মানুষের কল্যাণে রাজপথে থাকার ঘোষণা তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? শনিবার থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা। বিষয়টি খোলাসা করতেই রবিবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের ৩ জন সমন্বয়ক। জানান, আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, যা এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে। এ ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি, সেটা আমাদের ৫ই আগস্টই হওয়ার উচিত ছিল। এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ৭২-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কখনো রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করবে না দাবি করে সার্জিস আলম বলেন, দেশ ও মানুষের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল, আমাদের যে জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল, এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানিয়েছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রাথমিক রিপোর্ট কাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঘোষণাপত্র একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সচিবালয়ে আগুন ইস্যুতে বলেন, তদন্তের কাজ চলমান আছে। তদন্তের স্বার্থে যাবতীয় আলামতগুলো সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়নি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে যেতে পারবেন। প্রাথমিকভাবে 200 সাংবাদিককে অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি। এটা আমাদের গভর্নমেন্টের কোনো না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন। এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানেও সেই ভাষাটাও যদি আপনি পরিষ্কারভাবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে সেখানে লেখা কোনোভাবেই বলা হয়নি যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে। শহীদের রক্তে লেখা সংবিধানকে কেউ কবর দেওয়ার কথা বললে কষ্ট পান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ধরনের কথা ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে মন্তব্য করে তিনি বলেন, এমন কথা না বলাই ভালো যেটা জাতি পছন্দ করবে না। এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, অবিলম্বে রোড ম্যাপ দিন, দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আহমেদ সরারের রিপোর্ট। নতুন কমিটির সদস্যদের নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা বলেন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সহজে তথ্যের জন্য যেন যোগাযোগ করা যায় সে বিষয়ে খেয়াল রাখলে গণমাধ্যম কর্মীদের জন্য সুবিধা হবে। সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিগত আন্দোলন সংগ্রামে গণমাধ্যম কর্মীদের অবদান স্মরণ করে প্রশ্ন রাখেন, বিরোধী দলগুলো গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তা কি কোনো কাজে লাগেনি? এখন অনেকেই আন্দোলন নিজেদের করে নিতে চায়, এতে জনমনে বিভেদ সৃষ্টি হবে, দেখা দিবে বিদ্বেষ। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। সবাই বিএনপি নেতারা বলেন, সচিবালয়ে আগুন লাগালো কারা আর কার্ড বাতিল হলো সাংবাদিকদের। আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে, কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছালা সরে যাবে। সেই কারণে আমরা বলি, এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে ডক্টর ইউনূসের সাথে থাকবে জনগণ। অনতিবিলম্বে দেশে নির্বাচনের ব্যবস্থা করুন, রোড ম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন খোকন মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে হয়, সেই দিকে অবশ্যই আপনি নজর রাখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন কিছু রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অনেকেই মাঝে মাঝে সবক দেয়, আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন। যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তেজগাঁও শিল্পাঞ্জন থানার 25 নং ওয়ার্ড বিএনপি পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনা পরবর্তীতে দেশের কি হবে তা চিন্তা করেই 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। রবিবার সকালে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতীয় সরকার গঠন করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। কারো মনে সন্দেহ থাকার কিছু নাই বলেও জানান তিনি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতনের কারণে মানুষের মনোজগতের পরিবর্তন এসেছে। যারা এটা ধারণ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হবে বলেও জানান বিএনপির এই নেতা। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তো তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই।
বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত NRB কনক্লেভ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে তার জবাব দিতে বর্তমান সরকার সচেষ্ট। বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, একে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। The interim government is dedicated to the global perception of our nation often falls short of this reality. The interim government, unfortunately, have been confronted with a misinformation and disinformation campaign in a part of the media in our region, based mostly on falsehood. গত সরকারের পররাষ্ট্রনীতি ছিল নতজানু দাবি করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বর্তমান সরকার পররাষ্ট্র বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক সংলাপ শেষে এমন মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, বর্তমান সরকার বহির্বিশ্বের সাথে বাস্তবধর্মী সম্পর্ক বজায় রাখবে, কোনো নতজানু সম্পর্ক নয়। বিগত সরকার বিশ্ব দরবারে দেশকে নয় দলকে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেন এই উপদেষ্টা। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত, পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, এসব বিষয়ে গুরুত্ব পায় সংলাপে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সহ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সবগুলো রাষ্ট্রের সাথে যেটা প্র্যাগমেটিজম, এখানে কোনো অ্যাডভেঞ্চারিজম অথবা হটকারিতার জায়গা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আগে যে অবস্থায় ছিল, এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের অথবা বিভিন্ন কাল্টের রিপ্রেজেন্টেশনটাই মুখ্য হয়ে উঠেছিল। কিন্তু আমরা চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক। এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে, আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগমেটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হটকারিতা বা কোনো রকম ভুল থাকে, সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে তুমুল সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অস্থায়ী পাস নিয়ে কাল সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তিনি বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেটার প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে সচিবালয়ে প্রবেশ নিমন্ত্রণ করা হচ্ছে। বিগত সময়ে যাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে তাদের অনেকেই সাংবাদিক নন বলেও মন্তব্য তার। দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রবেশ করতে না পেরে রবিবার মূল ফটকেই অবস্থান করতে থাকেন গণমাধ্যম কর্মীরা। বেলা 1:45টার দিকে সাংবাদিকদের সাথে কথা বলতে প্রধান ফটকে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিগত সময়ে 3000-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, যাদের অনেকেই সাংবাদিক নন। তাই আগের সকল কার্ড বাতিল করে স্বল্প সংখ্যক সাংবাদিককে নতুন করে স্থায়ী কার্ড দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে, এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব, এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। ভাতা 30,000 থেকে 50,000 টাকা করার দাবিতে দিনভর আন্দোলনের পর রাত 10টার কর্মসূচি স্থগিত করেছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ভাতা বাড়ানোর দাবিতে বেলা 11:30টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস FCPS প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। এর আগে FCPS প্রথম পর্ব পাশ করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক 25,000 থেকে 30,000 টাকা করা হয়। গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে ভাতা বাড়ানোর বিষয়টি জানানো হয়। চিকিৎসকরা ভাতা 50,000 টাকা করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে চিকিৎসকদের অবরোধের কারণে শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। সন্ধ্যার পর সংশ্লিষ্ট সড়কগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রাত 10টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা।
সার্বিক বিবেচনা করে আমি আশা করি কালকে স্যার আমাদের একটা সমাধান দিবেন, এবং এই আশায় আমরা কালকে ডাক্তার ইউনূস স্যারের সাথে আমরা দেখা করতে চাই, এবং ইনশাল্লাহ তার বাসার দিকে আমরা রওনা দিব। আমাদের এই প্রোগ্রামটা এই শাহবাগ থেকে শুরু হবে। আমরা ইনশাল্লাহ এটা আমরা বটতলায় 10টার দিকে জমায়েত হব, এবং 11টার দিকে ইনশাল্লাহ আমরা স্যারের বাসার অভিমুখে রওনা দেব। কর্মবিরতি যেটা চলছে সেটা কর্মবিরতি চলবে ইনশাল্লাহ। আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, এবং আজকে আমাদের এই কর্মসূচি এখানটায় স্থগিত করা হবে। এবার জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করলেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরি ফেরত ও সশস্ত্র বাহিনীতে বিচার ব্যবস্থা সংস্কার সহ 3 দফা দাবিতে তাদের এই অবস্থানের সময় বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল, দেখা দেয় জনভোগান্তি। পরে বাহিনীর পক্ষ থেকে 5 কর্মদিবসের মধ্যে দাবি পর্যালোচনার আশ্বাসে অবস্থান ছাড়েন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে সকাল 8টা থেকেই ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের কেউ একা, আবার অনেকে সপরিবারে। চাকরি হারানো সদস্যরা অভিযোগ করেন, ঠুনকো অজুহাতে কিংবা রাজনৈতিক তকমা দিয়ে অমানবিক নির্যাতন করে চাকরিচ্যুত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো তাদের। আমি শুধু আমার পার্সোনাল ডায়েরিতে লিখেছিলাম, যেই দেশের সরকার সৎ ওই দেশের অসৎ লোকেরা বিপদে পড়ে, আর যেই দেশের সরকার অসৎ ওই দেশের সৎ লোকেরা বিপদে পড়ে। আমার কথাটা কি ভুল ছিল? 2015 সালে নভেম্বর মাসে আমাকে সন্ধ্যার সময় নিয়ে গেছে, নিয়ে আমাকে 15 দিন পর্যন্ত চোখ বেঁধে রাখছে, কোথায় আমি নিজেও কিছু বলতে পারি না। আমার স্বামীর কোনো ভুল ছিল না, আমার স্বামীকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি, রাজনৈতিক কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একজন সিও সাইন দেবে, একটা সৈনিকের চাকরি নাই, এটা থেকে আমরা মুক্তি চাই। অবৈধভাবে টোটালি আমাদের উপরে নির্যাতন, আর কিচ্ছু না। চাকরি ফেরত ও বাহিনীর বিচারিক আইন সংস্কার সহ 3 দফা দাবি জানান তারা। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধানের কাছে আমরা স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ এবং 3 দফা দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত যথাযথ অথরিটি থেকে কোনো প্রকারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী 5 কর্মদিবসের মধ্যে যদি রিভিউ কমিটি, যেখানে আমাদের জাস্টিস ফর কমরেডের এবং সহযোদ্ধার প্রতিনিধি সহ একটা কমিটি যদি না হয়, তাহলে কিন্তু আমরা আবার আরো কঠোর অবস্থানে যাব। প্রায় 5 ঘন্টার অবস্থানে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর 1টার দিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দেন নৌবাহিনীর সদস্য ক্যাপ্টেন এনামুল। এরপর সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। আপনারা অত্যন্ত কষ্ট করছেন, সবাই কষ্ট করছেন, হ্যাঁ, আমরা সবাই সমব্যথী। আপনাদের সবার যে দাবি দেওয়া এটা আমরা শুনেছি, এবং ওনারা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই টাইমলাইনের ভিতরে দাবি দেওয়াটা আমরা মেনে নিতে। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পাচার আশঙ্কাজনক হারে রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূতকরণের উদ্যোগ ও অধিকাংশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ আমানতকারীদের উত্তোলন করতে না পারা মোটা দাগে আলোচনা ছিল 2024 সালে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি কমাতে টাকা না ছাপানোর শক্ত অবস্থান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা সরকার পতনের সাথে বেক্সিমকো, সামিট, এস আলম গ্রুপ সহ সরকার ঘনিষ্ঠ প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব শেষ হয়েছে। এছাড়া তৈরি পোশাক খাতে অস্থিরতা অর্থনীতির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। চলতি বছরের অর্থনীতির খবর জানাচ্ছেন গোলাম মাইনুল হাসান। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কারণেও 2024 সাল বাংলাদেশের ইতিহাসে আলাদাভাবে লিপিবদ্ধ থাকবে। অর্থনীতিতে এত চ্যালেঞ্জ কখনো আগে আসেনি। 2024 সাল তো একটা বড় ব্যতিক্রমী বছর হিসাবেই বাংলাদেশের ইতিহাসে এটা পরিগণিত হবে। স্বাধীনতার পরবর্তীতে তো এত বড় পরিবর্তন এতটা কম সময়ে আমরা তো দেখিনি। ব্যাংকিং খাতে লুটপাটের খবর বেশ বড় করে সামনে আসে। সরকার ঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠীর কথা বাদ দিলেও এস আলম ও বেক্সিমকো গ্রুপের লুটপাটের খবর বারবার আলোচনায়। এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে 6 ব্যাংক থেকে 95,331 কোটি টাকা উঠিয়ে নেয়, যার 79% ইসলামী ব্যাংক থেকে। 50,000 কোটি টাকা খেলাপি রয়েছে বেক্সিমকো গ্রুপের।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খেলাপি ঋণের প্রকৃত চিত্র বের হতে থাকে। সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণ 2,84,977 কোটি টাকা। অথচ 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। অর্থ পাচারের নমুনায় সরকারের মন্ত্রী, আমলা, ব্যবসায়ী, পুলিশের পাচারে কানাডার সহ বিভিন্ন দেশে বেগম পাড়ার সন্ধান মেলে। 1 ডিসেম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উঠে আসে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে শেখ হাসিনা তার ছেলে জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী 5 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন, যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে মোট 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েও দুদকের অনুসন্ধান চলছে। শেখ হাসিনার সরকার ঘনিষ্ঠদের লুটপাটে ব্যাংক ফাঁকা হয়ে যায়, তাই বেশিরভাগ ব্যাংকে আমানতকারীরা প্রয়োজনীয় টাকা উঠাতে পারেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে গভর্নর ডক্টর আহসান এস মনসুর টাকা না ছাপানোর বিপক্ষে। তবে পরিস্থিতি সামাল দিতে 28 নভেম্বর আগে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা নিজেই বলেছেন গভর্নর। ব্যাংকগুলোকে বাঁচাতে শেষ পর্যন্ত 22,500 কোটি টাকা ছাপায় সরকার। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি। সরকার ঘনিষ্ঠদের লুটপাটে অধিকাংশ ব্যাংকই প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। তাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনার সরকারের পতনের পর পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা ভাবিয়ে তোলে সরকারকে। অভিযোগ আছে, প্রতিবেশী দেশের ইন্ধনে দেশকে অস্থিতিশীল করার প্রয়াস ছিল। ওই সময় বেশ কয়েকটি পোশাক কারখানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ব্যাহত ওই উৎপাদন, কমে যায় রপ্তানি আদেশ। তবে ডলার সংকটের পরেও ডলারের রেট ঊর্ধ্বমুখী লাগাম টানতে অনেকটাই সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে 20 বিলিয়ন ডলার রিজার্ভ ওঠানামার মধ্যে দেশের কান্ট্রি রেটিং কমে গেছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর শেয়ার বাজার বড় প্রত্যাশা তৈরি করে। 6 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ে 197 পয়েন্ট, কিন্তু একই ধারা অব্যাহত থাকেনি। দ্রুত নেগেটিভ ট্রেন্ডে যায় শেয়ার বাজার। ডিএসসিতে এখন সূচক 5200 ঘরে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধার পর গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউসে। বেলা 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়। এ সময় দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদ আসর উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোশানল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়ান মাদ্রাসা চত্বরে দাফন করা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের ব্যবস্থা নেওয়া হয়। টেসি এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টাকে প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 28 ডিসেম্বর দিবাগত গভীর রাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। জুলাই আন্দোলনে বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে এই গ্রাফিতি আঁকা হয়। এই স্মৃতি তাজা রাখা ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি দ্রুত সময়ের মধ্যে এঁকেছে। বিবৃতিতে স্তম্ভটিকে আনুষ্ঠানিকভাবে ঘৃণা স্তম্ভের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব গ্রহণের আশ্বাসও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে অংশীজনদের মুখোমুখি বিশ্লেষণমূলক টকশো টাইমলাইন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসেনের উপস্থাপনায় বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে সম্প্রচারিত হবে
অনুষ্ঠানটি। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে টাইমলাইন বাংলাদেশ সংলাপের প্রথম রেকর্ডিং শেষ হয়েছে। দেশ গড়ার পথ কতটা চ্যালেঞ্জিং, সমাধান আসবে কোন পথে, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে টকশোটি প্রচারিত হবে জিটিভিতে প্রতিদিন রাত 11টায়। পুনঃপ্রচার হবে পরদিন সকাল 8:45। আগামীকাল সোমবার বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠানটির রেকর্ডিং হবে। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জমকালো আয়োজনে AHZ এর প্রি ডিপার্চার ইভেন্ট হয়েছে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। ইউকেতে উচ্চশিক্ষার জন্য যারা যাবে সেসব শিক্ষার্থী নিয়ে এই আয়োজনে তাদের অভিভাবকরাও যোগ দেন। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মর্তুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান ও অন্যান্যরা। পরে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়। সৌভাগ্যবান শিক্ষার্থীরা অ্যামাজন গিফট ভাউচার, টপ আপ ইউকে সিম কার্ড সহ নানা উপহার পান। ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। 2019 থেকে 2023-এর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম BBF আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মনোনীত শীর্ষ 15টির মধ্যে বেস্ট ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম MFS প্রতিষ্ঠানটি। পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা অষ্টমবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদের। ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ও গামারিতলা ইউনিয়নে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। 2 ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। তুরাগ থানা বিএনপির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময়। কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার হয়েছে লালমনিরহাটে। জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। লালমনিরহাটকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা, সমস্যা, সম্ভাবনা নিয়ে মতামত দেন আলোচকরা। নাটোরের নলডাঙ্গায় দুলু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় দীঘা ফুটবল একাদশ রাজশাহীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খোলাবাড়িয়া ফুটবল একাদশ নাটোর। পরে চ্যাম্পিয়ন দলকে 65,000 টাকার চেক ও রানার্স আপ দলকে 35,000 টাকার চেক দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটন শিল্পের বিকাশ ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভায় অংশ নেন জেলার পর্যটন শিল্পের সাথে জড়িত সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত DIG বিধান ত্রিপুরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর হবে মুজিববাদের বলেছেন সমন্বয়করা। আবারও জানালেন দল বা জোট করবেন না তারা। জুলাই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্তের প্রাথমিক রিপোর্ট আগামীকাল। শহীদদের রক্তে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শোনা কষ্টকর বলেছেন মির্জা আব্বাস। মানুষের মনোজগতের পরিবর্তন উপলব্ধির আহ্বান আমির খসরুর। বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্যের জবাব দিতে সরকার সচেষ্ট, সবার সঙ্গে সুসম্পর্কের নীতিতে চলার প্রতিশ্রুতি উপদেষ্টাদের।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।